একটা হচ্ছে যে ঘর্ষণ কোণ, হ্যাঁ, তারপর বিরাম কোণ বা স্থিতি কোণ, ঘর্ষণ শঙ্কু, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন আমরা যখন ঘর্ষণটা কিভাবে আমরা দেখি, যে একটা তলের উপরে আরেকটা অন্য তল যখন পরস্পরের সাথে কন্ট্যাক্টে আছে, অর্থাৎ এই জায়গাটাতে কন্ট্যাক্ট পজিশন, তাহলে আমরা যেদিকে বল প্রয়োগ করব, অর্থাৎ যদি এই এ ব্লককে বি এর উপরে যদি ধরো টানি, অর্থাৎ সেখানে বল প্রয়োগ করলে যদি তাদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকে বা না থাকে, থাকলে সে ঘর্ষণটা আমরা বলেছিলাম, যদি দুটোর মধ্যে আপেক্ষিক বেগ থাকে তাহলে সেটা ছিল চলন ঘর্ষণ বা সেটা ছিল কাইনেটিক ফ্রিকশন। আর যদি দুটোর মধ্যে আপেক্ষিক যদি বেগ না থাকে তাহলেও তখনও কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করে। অর্থাৎ আমি এখানে যদি একটা এফ এ, আমি এ লিখছি মানে অ্যাপ্লাইড ফোর্স, তাহলে এফ এ দিয়ে যদি আমি একে টানি তাহলে কি লিখেছিলাম যে এর মধ্যে উল্টো দিকে একটা বাধা বল এফ আর, যেটা ফ্রিকশন, সেই ফ্রিকশনটা কাজ করে। তাই এই ফ্রিকশনটা কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। যেমন কি না, আমরা দেখলাম যে এইটার ওজনটা যদি এম ভরের ব্লক হয় তাহলে এম ভরের ব্লকটার আমাদের ওজন যেটা সেটা এমজি এর সাথে ক্রিয়াশীল সেন্টার দিয়ে, আরেকটা এইটা যে উল্টো দিকে বি ব্লক যে এর উপরে ফোর্স ক্রিয়েট করবে, অর্থাৎ ওর যেটা রিয়েকশন সেটা নর্মাল রিয়েকশন ফোর্স, সেটাকে আমরা আর বা এন দিয়ে লিখছিলাম। তো এখানে আমরা কি লিখেছিলাম যে এফ আর ইজ proportional to normal friction n, that is Fr equals to mu into n। এখন দেখো এখানে মিউ ইকুয়ালস টু, তার মানে কি লিখতে পাচ্ছি Fr বাই n, অর্থাৎ এখানে কি এই Frটা হচ্ছে যেটা ঘর্ষণ বলটা, আর mgটা হচ্ছে যেটা লম্ব প্রতিক্রিয়া। তাহলে এই দুটোর যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে আমাদের এই মিউ, অর্থাৎ যেটা আমরা বলি ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে ঘর্ষণ গুণাঙ্কটা কি, এইদিকে ধরো আমি যদি এটাকে ডাব্লিউ যদি নিচের দিকে ক্রিয়া করি, তার মানে এর প্রতিক্রিয়া যেটা আর অথবা এন, যাই বলি না কেন, এটা আর অথবা এন অর এন, অনেক সময় নর্মাল রিয়েকশনের জন্য এন দেওয়া থাকে, অনেক সময় রিয়েকশনের জন্য আর দেওয়া থাকে। তো এই যে ঘর্ষণ বলটা এফআর, এখানে কিন্তু এই যে অ্যাপ্লাইড ফোর্স, এই অ্যাপ্লাইড ফোর্সের উপরে ডিপেন্ড করছিল। আমরা কি দেখছিলাম যে যখন ওই গ্রাফটা দেখিয়েছিলাম অটো অ্যাডজাস্টিং ফ্রিকশন, অর্থাৎ তখন কি হচ্ছে, যত আমার ওই লিমিটিং ফ্রিকশন পর্যন্ত এফআরটা এফ এর সাথে সমানুপাতিক হয়ে যাচ্ছে, তারপরে যেই লিমিটিং ফ্রিকশনটা ক্রস করে যাচ্ছে তখন সেই এফআরটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তারপরে প্যারালাল চলছে। সেটা ছিল আগের দিনে যে গ্রাফিক্যাল আমরা এক্সপ্লেনেশন দিয়েছিলাম সেখানে। তো এই এফআর মানে এফ এ, তার মানে এখানে এফআর সেটা চলে আসছে, তাহলে এফআর ডিভাইডেড বাই এন, দ্যাট ইজ দুটো রেশিও ফ্রিকশন ফোর্স আর নর্মাল রিয়েকশন ফোর্স, এই দুটো রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট একটা, যেটাকে আমরা মিউ হিসেবে নোটেট করছি। তাহলে এখন দেখো এই যে মিউটা, এটা কিন্তু আমাদের
কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। যেমন হচ্ছে যে যে তল দুটো নিচ্ছি সেই তল দুটোর প্রকৃতির ওপরে, অর্থাৎ প্রকৃতি বলতে যেমন আমি একদিনে বলছিলাম যে যদি ধরো দুটো সেম মেটেরিয়াল নিয়েছি অথবা দুটো ডিফারেন্ট মেটেরিয়াল নিয়েছি, যদি সেই দুটো মেটেরিয়ালকে আমি একটার সাথে আরেকটা স্লাইড করার চেষ্টা করি অথবা একটা সারফেসে রেখে আমি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তাদের মধ্যে ফ্রিকশনটা কাজ করছে। এবার সেটাকে আমি স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষলাম, ঘষে পর তাকে সারফেসটাকে স্মুথ করে দিলাম, মানে মসৃণ করে দিলাম। যখন মসৃণ করে দিচ্ছি তখন দেখছি সেটা খুব সহজেই গড়িয়ে যাচ্ছে বা ফ্রিকশন ফোর্সটা কাজ করছে। তার মানে তখন ফ্রিকশনটা কমে যাচ্ছে। আবার যদি ধরো ওই একই যেগুলো ছিল সেগুলোই আছে, সেই মেটেরিয়ালটাই আছে, আমি ঘষে রাফ করে দিলাম, খসখসে করে দিলাম, খসখসে করে দিলে দেখছি আর যাচ্ছেই না। আমাদের একদিনে বলছিলাম যে কিছু একটা ঢাকনা খুলতে যাচ্ছি, হাতটা স্লিপ করে যাচ্ছে, তো আমরা কি করি, আমরা একটু ঘষে রাফ করে দিতে পারি অথবা অন্য কাপড় দিয়ে ধরে জোরে ঘোরাই, তা আমাদের তখন রাফনেসটা বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের ফ্রিকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে একটা হচ্ছে যে তল দুটির প্রকৃতির উপরে নির্ভর করছে। 2 নম্বর হচ্ছে যে কি ধরনের পদার্থ নিচ্ছি, উপাদানের উপরে, পদার্থগুলো কি উপাদানের, সেই উপাদানের উপরে নির্ভর করছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই যে এমজি, দেখো এখানে এন কার উপরে ডিপেন্ড করছে, এমজির উপরে, তার মানে ওয়েট অফ দ্য বডি। তাহলে বস্তুটার ওজনের উপরে নির্ভর করছে তার রিঅ্যাকশনটা, এনটা। তাহলে রিঅ্যাকশনটা যদি ওজনের উপরে নির্ভর করে তাহলে সেটা আবার ফ্রিকশন, তার মানে এইটার সাথে এই ফ্যাক্টরটা যেটা রিঅ্যাকশন ফোর্স, নর্মাল রিঅ্যাকশন ফোর্স, সেই নর্মাল রিঅ্যাকশন ফোর্সের উপরে এই মিউটা অর্থাৎ ফ্রিকশনটা, তার মানে ফ্রিকশনটা ডিপেন্ড করছে। তাহলে বস্তুর ওজন, সেটার মানেটা কি না, সেটার মানে হচ্ছে যে লম্ব প্রতিক্রিয়া, এই লম্ব প্রতিক্রিয়ার উপরে নির্ভর করছে। কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি যেটা মনে হচ্ছে, যেমন ধরো আমি একটা এরকম বড় সারফেস নিয়েছি, তাকে আরেকটা অন্য সারফেসের উপরে রেখেছি, ধরো বোর্ডটার উপরে আমি একটা বই রাখলাম, কি আমি এই হাতের তালুর উপরে একটা বইকে এরকম করে চেপে রেখেছি, ধরে রেখেছি, তাহলে বইটার সারফেস এরিয়া, এটা পুরোটা সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া এত বড়, সে যখন ওই টেবিলে বা আমার হাতে বা বোর্ডের উপরে যখন আমি বইটাকে ধরে রাখছি, তখন এতটা পোর্শন সবাই কন্ট্যাক্টে থাকছে এই এরিয়াটা। তা আমরা আগের দিনে যখন দেখছিলাম যে কীভাবে ফ্রিকশনটা কাজ করে, না এই কন্ট্যাক্ট লেয়ারের এই এবড়ো খেবড়ো তল দুটোর মধ্যে এরকম তাদের এই কন্ট্যাক্টগুলোই বাধা পায় একটা সারফেস থেকে আরেকটা সারফেস, যার ফলে ফ্রিকশনটা কাজ করে। তাহলে এখানে এত বড় সারফেস এরিয়া, তো এত বড় সারফেস এরিয়া, আর আমি যদি ওইটাকে যদি আমি একটা ছোট সারফেস এরিয়ায় নিই, তাহলে তো এই সারফেস এরিয়াটা কমে যাচ্ছে, মানে এখানে কন্ট্যাক্ট কম হচ্ছে, তার মানে এখানে ফ্রিকশন কমে যাচ্ছে। তাহলে এটাতে ফ্রিকশন বেশি, এটাতে ফ্রিকশন কম। এটা হচ্ছে আমাদের ভুল কনসেপ্ট। এই সারফেস এরিয়ার উপরে কখনোই ফ্রিকশন ডিপেন্ড করে না। তাহলে কার উপরে ডিপেন্ড করে না, এখানে এই যে এই বস্তুটার যে ওজন এমজি, নিচের দিকে ক্রিয়া করছে, এর উল্টো দিকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স আরটা উপরের দিকে ক্রিয়া করছে। আমি এই বইটাকে যদি ঘুরিয়ে এইদিকে করে দিই, তাতেও তার এমজিটা নিচের দিকে একই রকম হয়ে যাচ্ছে, তার নর্মাল রিঅ্যাকশন আরটা
উল্টো দিকে একই রয়ে যাচ্ছে। তা আমাদের এই যেহেতু এর ওজন অর্থাৎ নর্মাল রিয়াকশনের উপরে এটা ডিপেন্ড করছে, তাহলে এখানে সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করছে না। অর্থাৎ আমি যে কোনো বডিকে যদি আমি এরকম হরাইজন্টালি রাখি বা ভার্টিক্যালি মানে মিনিমাম সারফেস এরিয়ার মধ্যে যদি রাখি তাতেও যা ফ্রিকশন হবে, তাকে যদি লার্জ সারফেস এরিয়ার মধ্যে রাখি তাতেও ফ্রিকশন কিন্তু একই থাকবে। তো এটা হলো আমাদের মেন ফ্রিকশন সম্পর্কিত বিষয়। ঘর্ষণে আমাদের এই তিনটে বিষয়ের উপরে নির্ভর করে। এখন তাহলে আমরা দেখলাম যে একটা বস্তুর উপরে কোন কোন দিকে তার বলগুলো ক্রিয়াশীল হয়। দেখো এই যে ফ্রিকশনটা, এই যে বলটা, এই বলটা আর এর যে ওজন, এই দুটো বল আমাদের প্রয়োগ হচ্ছে, প্রযুক্ত বল। এইটা হচ্ছে এফটা হচ্ছে আমি বাইরে থেকে প্রযুক্ত বল, আর এইটা হচ্ছে এটাও একটা প্রযুক্ত বল, কিন্তু এটা আমি বাইরে থেকে দিচ্ছি না, এটা বস্তুর মধ্যে থেকে আসছে। তাহলে এখন এর দেখো দুটো উল্টো দিকের দুটো আমরা প্রতিক্রিয়া পাচ্ছি, যে এর ক্রিয়ার কারণে এর উল্টো দিকের প্রতিক্রিয়া, সেটা এটা একটা ক্রিয়েটিভ ফোর্স, উদ্ভূত বল। আর এদিকে এটার উপরে ডিপেন্ড করে এই ফ্রিকশন, যেটা হচ্ছে আমাদের একেবারে এই বডিটার নিজস্ব, এই বডিটার নিজস্ব একটা বাধা বল কাজ করছে, যেটা আপনা আপনি আসছে, সেটা হচ্ছে এই ঘর্ষণ বলটা। তার মানে আমি অ্যাকচুয়ালি এই দুটোকে যদি আমি বলি যদি দিচ্ছি, অ্যাপ্লাই করছি, তাহলে এই দুটো আপনা আপনি ক্রিয়েট হচ্ছে। এখন দেখো আমি যদি এই যে দুটো ক্রিয়েট হচ্ছে সেই দুটো বলকে দেখি, যে দুটো আপনা আপনি আসছে সেই দুটো, তাহলে দেখো এই ফ্রিকশন ফোর্সটা এদিকে কাজ করছে, এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা এদিকে কাজ করছে। এই দুটো বলকে দিয়ে যদি আমি একটা ভেক্টর হিসেবে বল দুটোকে যদি দেখি, তাহলে দুটো ভেক্টর বলের, অর্থাৎ এটা হচ্ছে নর্মাল যে রিঅ্যাকশন ফোর্সটা আর এটা হচ্ছে যে ফ্রিকশন ফোর্সটা, সেই দুটো বল ভেক্টরিক্যালি যদি দেখি, তাহলে এই দুটো দিয়ে যদি আমি একটা সমান্তরিক অঙ্কন করি, তাহলে আমরা ভেক্টরের যে যোগসূত্র পেয়েছিলাম, সেই দুটি ভেক্টর দ্বারা যদি আমরা একটা লব্ধি ভেক্টর যদি আমরা নির্ণয় করি, তাহলে এই যে লব্ধি ভেক্টরটা, এই লব্ধি ভেক্টরটা, তার মানে আমার এখানে কি হলো, এইটা যদি এফ হয়, আমি এটা ত্রিভুজ সূত্র বা সমান্তরিক সূত্র, যাই সূত্র, এটার সাথে যদি আমি এখানে এফ আর যদি এটাকে এইদিকে নিয়ে চলে আসি, তাহলে দেখো এখানে এই ভেক্টর প্লাস এই ভেক্টর, তার মানে এটা রেজাল্টেন্ট যে ভেক্টরটা, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ওখানে যে দুটো বল আমরা প্রয়োগ করছি, সেই দুটো বলের প্রয়োগের ফলে একটা রেজাল্টেন্ট আমরা বা লব্ধি একটা বল পাচ্ছি, যে লব্ধি বলটা এই যে নর্মাল যে রিঅ্যাকশন ফোর্স, সেই নর্মাল রিঅ্যাকশন ফোর্সের সাথে একটা কোণ করে আছে। অর্থাৎ এখানে একটা কোণ করে আছে, যে কোণটাকে আমরা এখানে ল্যামডা বা অনেক জায়গাতে থিটা দিয়ে ডিনোট করা হয়, যেটাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণটা কিন্তু কখনোই এই যে রেজাল্টেন্ট আর এই যে ফ্রিকশন এদিকে, রেজাল্টেন্ট এদিকে, এই দুটোর মধ্যে কখনোই নয়। ল্যামডাটা এইখানে ঘর্ষণ কোণটা কখনোই এটা নয়। কেন নয়? দেখো আমি যদি ভেক্টরিক্যালি ডিনোট করি, ধরো ফ্রিকশনটা
বাড়াচ্ছি, ফ্রিকশনটা আমি এখান পর্যন্ত, মানে কি ফ্রিকশন বলটা, ঘর্ষণ বলটা আমি বাড়ালাম। তাহলে ঘর্ষণ বলটা বাড়ালাম মানে ঘর্ষণ বলের মানটা এখানে বেড়ে গেল। নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা যা ছিল তাই আছে, বাট ফ্রিকশনটা বেড়ে গেল। এখন রেজাল্টেন্টটা যদি নিই, রেজাল্টেন্ট তার মানে এখানে কী হয়ে গেল, ল্যামডাটা বেড়ে গেল, কিন্তু এখানে ল্যামডাটা কমে গেল। তার মানেটা কি, যদি আমি ফ্রিকশনাল ফোর্সটা মানে দেখি বাড়ছে, অর্থাৎ এই যে দুটোর মধ্যবর্তী কোণ এখানে একমাত্র এই নর্মালের সাথে কোণটা বাড়ছে, তার মানে ল্যামডাটা ডিপেন্ড করছে ফ্রিকশনাল ফোর্সের সাথে। ফ্রিকশনাল ফোর্সটা যদি বাড়ে তাহলে ল্যামডাটা বাড়ছে। তাহলে এই যে এই ল্যামডাটা আমি কী বলতে চাইছি, ল্যামডাটা বলতে চাইছি যে ঘর্ষণ কোণটা সবসময় আমরা নেব কার সাথে, এই নর্মালের সাথে। নর্মালের সাথে রেজাল্টেন্ট যেটা হবে, সেই রেজাল্টেন্ট এবং নর্মালের মধ্যে কোনটাই হবে আমার ল্যামডা। কখনোই এই ফ্রিকশনালের সাথে, ফ্রিকশনাল ফোর্সের সাথে নয়, সবসময় নর্মালের সাথে। এখন তাহলে নর্মালের সাথে যদি হয়, তাহলে দেখো এখানে যে এটা হলো নর্মাল, মানে এটা হলো লম্ব, এটা হলো রেজাল্টেন্ট, আর এটা হলো এফ আর। এখন এইটাকে আমরা কি বললাম, ল্যামডা অর থিটা, এখানে ল্যামডা। তাহলে এখানে আমরা যদি ট্যান ল্যামডা করি, তাহলে এটা ল্যামডা হলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এখানে কি হয় না, লম্ব বাই অতিভুজ। তাহলে ট্যান ল্যামডা ইকুয়ালস টু এফ আর বাই আর। এইবার এখান থেকে আমরা তাহলে কি বলতে পারছি, যে এই যে এফআরটা, মানে এফআর বাই আর, এই দুটো যে রেশিও, অর্থাৎ এই যে ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া, এই দুটোর অনুপাত হচ্ছে আমার ট্যান ল্যামডা। আর এইখানে আমরা একটু আগে শিখেছিলাম, দেখেছিলাম যে মিউ ইকুয়ালস টু এফআর বাই আর। এই যে এখানে দেখো এই এফআর আর এই আর, এই দুটোর যদি আমি ওই একই রকমভাবে যদি রেশিও করি, যদি আমরা বলি যে এটা যদি থিটা হয়, তাহলে এখানে দেখো এই ট্যান থিটা ইকুয়ালস টু আবার বলা যায় এফআর বাই আর। তাহলে এখানে এই রিলেশনটা কি দাঁড়ায়, দেখো এই দুটোকে যদি আমি সমান করি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান ল্যামডা। তাহলে এই ট্যান ল্যামডা যেটা, সেটা আমরা কি বললাম না, এই ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণটা সবসময় আমাদের লম্ব প্রতিক্রিয়া এবং এখানে যে লব্ধি যে বলটা, সেই লব্ধি বল দুটোর মধ্যে যে কোণ। এরপর ধরো আমরা কি দেখেছি এর আগে, যে আমি যেদিকেই ফোর্সটা অ্যাপ্লাই করব, মানে প্রযুক্ত বলটা যেদিকে হবে, ফ্রিকশনাল ফোর্স যেটা হচ্ছে আপনা আপনি সেই ফ্রিকশনাল ফোর্স, মানে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হয়, তার মানে সেই ঘর্ষণ বলটা আপনা আপনি কি হয়ে যাবে, ডিরেকশনটা চেঞ্জ করে নেবে। সেটা কীরকম আপনা আপনি ডিরেকশনটা চেঞ্জ করে নেওয়ার মানে কি, ধরো আমি একটা ব্লক করেছি, ব্লক নিয়েছি অন্য একটা ব্লকের ওপরে, যেমন ধরো এ একটা ব্লক আর এর উপরে একটা ব্লক বি। এইবার আমি একে এফ এ একটা বল প্রয়োগ করেছিলাম। এফ এ বল প্রয়োগ করার ফলে আমরা কি বলেছিলাম, যে এই দিকে যে বলটা আমি প্রয়োগ করছি, এদিকে যে বলটা প্রয়োগ করছি, এর ঠিক উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্সটা আমার কাজ করছে। এইবার এর ঠিক উল্টো দিকে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে, তাহলে এখানে দেখেছিলাম কি, যে এইটা ছিল তার নর্মাল
এটা ছিল তার রেজাল্টেন্ট। তাহলে এই নর্মাল, এটা নর্মাল, এটা রেজাল্টেন্ট, এই দুটো আমার এদের মধ্যে যে কোণটা সেটা হলো ঘর্ষণ কোণ। এই দুটোর মধ্যে এটা নর্মাল, এটা হচ্ছে গ্রিন কালারের যেটা, সেটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, লব্ধিটা। তাহলে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার ল্যামডা, ঘর্ষণ কোণ। এইবার আমি কি করছি, এই ফ্রিকশনাল ফোর্স মানে যেটা আমি অ্যাপ্লাইড ফোর্স, সেই অ্যাপ্লাইড ফোর্সটা তখন আমার এরকমভাবে সোজা ছিল, তার মানে এর উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্সটা ছিল। এখন আমি অ্যাপ্লাইড ফোর্সটাকে একটু ঘুরিয়ে দিলাম, যেই অ্যাপ্লাইড ফোর্সটাকে রোটেট করে দিলাম তখন দেখো এই যে এই ফোর্সের যে ডিরেকশনটা, রেজাল্টেন্ট যে ফোর্সের ডিরেকশনটা, সেটা একটু ঘুরে গেল। এবার এটাকে আমি চেঞ্জ করে করে যাচ্ছি, মানে আমি এই ডিরেকশনটাকে, অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশনটাকে আমি চেঞ্জ করছি। তার মানে কি করছি, আমি বস্তুটার উপরে ফোর্সটা, এই যে ফোর্সটা এটা ছিল আমার অ্যাপ্লাইড ফোর্স, ফোর্সটাকে আমি এরকম আস্তে 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 ঘোরাচ্ছি। যখনই ফোর্সটাকে এরকম করে ঘোরাচ্ছি তখনই এই ফ্রিকশনাল ফোর্সটাও ঘুরে যাচ্ছে। তার মানে এই রেজাল্টেন্ট ফোর্সটা তখন কি হচ্ছে, রেজাল্টেন্ট ফোর্সটা এরকম করে ঘুরছে। কিন্তু নর্মালটা কি হয়ে গেছে, নর্মালটা এক জায়গাতেই রয়ে গেছে। কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা কি হচ্ছে, ফ্রিকশনাল ফোর্সটা এই দুটো পয়েন্ট দেখো একটা পয়েন্টে মিট করে আছে, অথচ এই ফোর্সটা, এই রেজাল্টেন্ট ফোর্সটা আমার এরকমভাবে রোটেট করছে। তার মানে ছবিতে যদি আমি দেখি, ছবিতে কীরকম না, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্সটা, আর সরি এটা হচ্ছে নর্মাল ফোর্সটা, নর্মাল ডিরেকশন ফোর্সটা, আর এটা হচ্ছে তার যে রেজাল্টেন্ট ফোর্সটা। এই দুটোর মধ্যবর্তী কোণ ছিল ল্যামডা। এইবার এইটা কি হলো, এটার পজিশনটা হলো এখানে, এটা সরে এলো একটুখানি, এখানে এলো, আবার সরে এলো, 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 এখানে এলো। তার মানে এটা কিটা ঘুরছে, ওই রেজাল্টেন্টটা এখান থেকে এরকম করে ঘুরে ঘুরে আসছে। এবার এটা উল্টো দিকেও যাবে, তাহলে উল্টো দিকে গেলে এরকম করে ঘুরে যাচ্ছে। তার মানে ভালো করে লক্ষ্য করে দেখো যে ওই রেজাল্টেন্ট যে ফোর্সটা, সেই রেজাল্টেন্ট ফোর্সটা, এটা নর্মাল, রেজাল্টেন্ট ফোর্সটা এরকমভাবে ঘুরছে। কিন্তু ল্যামডাটা কি আছে, ল্যামডাটা একই আছে। তাহলে এখানে দেখো একটা একটা শঙ্কু তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ল্যামডা, আর এটা হচ্ছে নর্মাল ডিরেকশনটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট। এই ল্যামডাটা একই রকম আছে সব সময়, কোনটা একই আছে, কিন্তু এটা যেহেতু আমি এই ফোর্সটাকে এরকম করে, তার মানে ধর এখানে কলমটা আছে, এর উপরে আমি এটাকে টানছি। এবারে টানাটা আমি কী করলাম, একটু আমি ঘুরিয়ে করলাম। তাহলে দেখো এর এই ডিরেকশনটা, এই ডিরেকশন অর্থাৎ এই ফ্রিকশন ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। ফ্রিকশন ডিরেকশনটা চেঞ্জ হওয়া মানে এর রেজাল্টেন্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেলো। রেজাল্টেন্ট ডিরেকশনটা চেঞ্জ হওয়া মানে এখানে একটা রেজাল্টেন্ট যে যে ল্যামডাটা যেটা আমাদের, সেই ল্যামডাটা রোটেট করছে। তার মানে এইখানে একটা যেটা আমাদের শঙ্কু বা কোণ তৈরি হচ্ছে। এইটাকে আমরা কি বলি, এটাকে বলি ঘর্ষণ শঙ্কু। তাহলে ঘর্ষণ কোণ, ঘর্ষণ শঙ্কু, এই বিষয়গুলো আমরা জানলাম। এখন এরপর দেখো এইগুলো আমরা কি করেছিলাম, এগুলো সব একটা হরাইজন্টাল প্লেনের উপরে আমরা রাখছিলাম। এইবার ধরো আমরা যদি একটা নততল যদি নিই, নততলের আইডিয়া অবশ্যই আছে তোমাদের সবার। তো নততলটা কি না, আমার একটা পাটাতন, যে পাটাতনটা ভূমির সাথে বা যে আমাদের হরাইজন্টাল সারফেসটা রয়েছে
সেই হরাইজন্টাল তলের সাথে, সমান্তরাল তলের সাথে, অনুভূমিক তলের সাথে একটা কোণ করে আনত থাকে, সেটা হচ্ছে তার নততল। এখন দেখো, এবার ধরো, তার মানে এইটা হচ্ছে আমার একটা এমনি হরাইজন্টাল সারফেস, এর উপরে আমি একটা পাটাতন, এটা যদি একটা কাঠের বোর্ড হতো তাহলে এই দুটো কাঠের বোর্ড এরকম হয়ে রয়েছে, মানে এই তলটা কিন্তু একটা নততল হয়ে গেছে। এখানে যখন এরকম থাকছে তখন সেটা নততল নয়, সেটা হরাইজন্টাল একটা এমনি প্লেন তল, যেটা আমাদের এতক্ষণ ধরে চলছিল। দুটো প্লেন তল এরকমভাবে ছিল। এখন দেখো, যখন দুটো প্লেন তল হচ্ছে, অ্যাকচুয়ালি দুটো প্লেন তলের মধ্যেই কিন্তু আমার এই এমজিটাকে সরাসরি আমি এমজি আর নর্মাল ডিরেকশনটা আমি এরকম নিতে পারছিলাম। দুটো প্লেন সারফেস ছিল বলে তল দুটো একে অপরের সাথে এরকম সমতল অবস্থায় ছিল। এখন দেখো, এবার যদি একটা সারফেস যদি আমার এরকম নততল হয়, তার উপরে যদি আমি একটা কোনো বস্তুকে রাখি, তার মানে এটা হচ্ছে আমার নততল, এই নততলটার উপরে, এটা হচ্ছে আমার একটা নততল, এই নততলটার উপরে আমি একটা, বা ধরো এখন এমনি প্লেন অবস্থায় রয়েছে আর আমি এইখানে একটা বস্তুকে রাখলাম। এবার আমি এই নততলের নতিটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। নততলের নতিটা যত বাড়াতে থাকবো, তাহলে এখানে এটা হলো নততল, এই নততলের উপরে আমি একটা বস্তু এখানে রেখেছি। এবার এই নততলের নতিটা যত বাড়াতে থাকছি, আস্তে আস্তে দেখছি একটা টাইমের পর সেটা গড়িয়ে নামতে শুরু করেছে। যেমন ধরো, আমি যদি এরকম করে বলি, ধরো এই দুটো প্লেন রয়েছে, এই দুটো প্লেনের সাথে এখানে ধরো এটার সাথে এইটা হচ্ছে একটা আমার নততল, বা ধরো আমি যদি এই বোর্ডটার সাথে আমি যেটা করি, এটা হচ্ছে আমার একটা নততল। এবার এই নততল দুটোর উপরে আমি কি করেছি, এই ডাক্তারটাকে রেখেছি। এবার এই নততলের নতিটাকে আমি আস্তে আস্তে বাড়াতে থাকছি। এইটা দেখো এখন নততল হিসেবে কাজ করছে, এটাকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। একটা সময় দেখো এটা কিন্তু গড়িয়ে নামতে শুরু করলো, ছিল এই অবস্থায়। এইবার আমি এর কোণটাকে বাড়াচ্ছি, এই যে প্লেট দুটোর মধ্যে যে কোণ, সেই প্লেট দুটোর মধ্যে কোণটাকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। আস্তে আস্তে বাড়াতে 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 θ1, θ2, θ3 এর উপরে বাড়ছে। একটা সময় এসে স্লিপ করে নামতে শুরু করছে। তার মানে যখন ও স্লিপ করছিল না, এটা কি ছিল, এই অবস্থায় এখন হচ্ছে অটো অ্যাডজাস্টিং ফ্রিকশন, অর্থাৎ সেই অবস্থায় সে কি আছে, সেই এই অবস্থায় সে স্ট্যাটিক ফ্রিকশন কন্ডিশনে আছে, মানে স্থিতি ঘর্ষণ অবস্থায়, শীত ঘর্ষণ অবস্থায়। শীত ঘর্ষণ অবস্থার থেকে এরপর বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা সময় তাহলে কি হচ্ছে না, এরপর ফ্রিকশনটা অটো অ্যাডজাস্টে এখনও আছে। আস্তে আস্তে এরপর যখনই এর সামান্য যখনই কোণের বৃদ্ধি ঘটে যাচ্ছে, তখনই এটা চলতে শুরু করলো। অর্থাৎ কি, ও তখন কাইনেটিক ফ্রিকশন, অর্থাৎ লিমিটিং যে ফ্রিকশন, সীমাস্ত যে ঘর্ষণ, সেই সীমাস্ত ঘর্ষণ ছাড়িয়ে সে চলে গেল। তখন যেই সীমাস্ত ঘর্ষণ ছাড়িয়ে চলে গেল, তখন সেটা কি হয়ে গেল, কাইনেটিক ফ্রিকশনে চলে গেল। অর্থাৎ এখানে আমি এইবার কি করছি, এইবার আমি এই কোণটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। এখন দেখো, আমি এখানে কিন্তু আলাদা করে কোনো ফোর্স অ্যাপ্লাই করছিলাম না। যখন আমি শুধু এই কোণটাকে বাড়িয়ে যাচ্ছিলাম, তুলে যাচ্ছিলাম, এই বোর্ডটাকে তুলছিলাম, আস্তে আস্তে করে এই বোর্ডটাকে তুলছিলাম। তো বোর্ডটাকে তুলতে আস্তে আস্তে এখানে আমার এই ব্লকটা সরতে শুরু করলো। তো এখানে দেখো, যখন আমি এইখানে প্লেনের উপরে যখন ব্লক রাখছিলাম, তখন এটা সরাসরি এমজি
আর এর সাথে একেবারে ভার্টিক্যালি নর্মাল রিয়াকশনটা কাজ করছিল। এখন দেখো, যখন আমি প্লেনটাকে এই প্লেনটার কথা যদি বলি, এখানে ধরো দুটো এরকম নর্মাল প্লেন এরকম ছিল, প্যারালাল প্লেন ছিল, এখানে ছিল, এটা ছিল এমজি। এইবার এই যখন একে আমি এবার অ্যাঙ্গেল করে ঘোরাতে মানে তুলতে শুরু করলাম, এর অ্যাকচুয়াল পজিশনটা তখন কীরকম ছিল? এমজির এটা ছিল তার পজিশন, মানে এই লাইন, এই যদি আমি ধর পুরো প্লেনটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে এইটা ছিল তখন তার এমজি, এই লাইনটার বরাবর, অর্থাৎ সে তলটার উপরে লম্ব, এখানে দেখো তলের উপরে লম্ব হয়ে আছে। কিন্তু আমি যদি এই যে লাইন প্লেনটা, এই প্লেনের সাপেক্ষে যদি একে ধরো থিটা কোণে ঘোরাই, তাহলে এই প্লেনটাও অর্থাৎ এই ব্লকটাও এর সাথে থিটা কোণে এখানে ঘুরে গেল। এখানটা যদি থিটা কোণ করি, এখানেও থিটা ঘুরে যাচ্ছে। মানে কীরকম? আমি যদি ধরো এখানটা এরকম করে বলি যে এটা যদি নর্মাল টানি, এটা যদি এরকম নর্মাল টানি, তাহলে এই দুটো প্যারালাল আছে। এখন দেখো এই কোণটা যদি থিটা হয়ে যায়, তাহলে এই থিটা কোণে ঘুরে যাওয়ার মানে এই নর্মালের সাথে এই যে কোণটা, এটাও থিটা কোণে ঘুরে গেল। তার মানে এই কোণটা থিটা হলে এটাও হয়ে গেল থিটা। এখন তাহলে এমজিটা তখন কিভাবে কাজ করবে? না, এমজি সবসময় ভার্টিক্যাল টু আর্থ, অর্থাৎ সবসময় আমাদের পৃথিবীর কেন্দ্রাভিমুখী। তাহলে এটা তো তখন এরকম বেঁকে যাবে না, এ তখন এমনি নিচের দিকেই কাজ করবে। তার মানে এমজিটা তখন এদিকে চলে এসছে। তাহলে এমজিটা এদিকে, কিন্তু এমজি এদিকে হলে কি হবে? এর নর্মালটা আসবে কোথার থেকে? সারফেস কন্ট্যাক্টে সারফেসের থেকে রিয়েকশনটা আসবে। তাহলে এইদিকে যদি তার সারফেসের উপরে যদি প্রযুক্ত বল হয়, তাহলে এদিকে হবে তার সারফেস থেকে উল্টো দিকে তার নর্মাল রিয়েকশন ফোর্স, অর্থাৎ এদিকে তখন হয়ে যাবে আরটা হয়ে যাবে এই লম্ব হবে, অর্থাৎ এইদিকে তখন এই এমজিটার এমজি থাকবে না। এমজিটা তখন কি হয়ে যাবে? না, এটা যেহেতু থিটা কোণ হয়ে গেছে, তাহলে আমরা যদি ভেক্টরিক্যালি একে যদি আমরা দুটো পার্টে ভাঙি, তাহলে এই বরাবর অর্থাৎ এটা তখন রেজাল্টেন্টের ভূমির সাথে, এটা তখন ভূমি, তাহলে ভূমির সাথে যে উপাংশ পড়ে সেটা হয় এমজি কস থিটা। তাহলে এই বরাবর উপাংশটা হয়ে যাচ্ছে এমজি কস থিটা। আর একে যদি আমি এইরকম অর্থাৎ লম্ব উপাংশ যদি ভাঙি, তাহলে এই বরাবর হয়ে যাচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এই এমজিটা দুটো পার্টে ভাগ হয়ে গেল, এমজি কস থিটা, এমজি সাইন থিটা। তার মানে এইদিকে সেরকম এমজি কস থিটার জন্য এর রিয়েকশন যেটা নর্মাল রিয়েকশন সেটা আর হয়ে গেল। এখন তাহলে এই যে এমজি সাইন থিটাটা কি? এমজি সাইন থিটার জন্য ওই যে ব্লকটা যখন স্লাইডিং হচ্ছিল, এটা যখন এটা এরকম ছিল, এটা যখন থিটা কোণে ঘুরলো, দেখো ব্লকটাও থিটা কোণে ঘুরলো। তার মানে এই ব্লকটা থিটা কোণে ঘুরলো মানে কি? এর যে এইটা হচ্ছে এর এখন এমজি কস থিটা, এইটা হচ্ছে এমজি, কারণ কি এমজি সবসময় লম্বভাবে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে এমজি, কিন্তু এইটা কি? এটা হচ্ছে এমজি কস থিটা। আর এইটা তাহলে কি? এই বরাবর যেটা সেটা হচ্ছে এমজি সাইন থিটা। যে ফোর্সটা আমি এখানে দিচ্ছি না, অথচ এই ফোর্সটা আপনা আপনি আসছে, অর্থাৎ এই এমজি সাইন থিটার জন্য এটা স্লাইডিং হতে শুরু করছে। এটা এমজি সাইন থিটা আমার এই নত তলের উপরে ডিপেন্ড করে আসছে। তাহলে এমজি সাইন থিটা যদি এদিকে হয়, তাহলে এর ঠিক কন্ট্যাক্টে অর্থাৎ প্যারালালে এর ফ্রিকশনটা কাজ করবে, এফারটা। তাহলে এখন কি হয়ে গেছে দেখো, আর ইকুয়ালস টু হয়ে গেল এমজি কস থিটা, আর এফআর ইকুয়ালস টু হয়ে গেল এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা এটা কি? না, এমজি সাইন থিটা এর উল্টো দিকে। এবার কি হয়েছিল না, যতক্ষণ পর্যন্ত অটো অ্যাডজাস্টিং অর্থাৎ ও স্ট্যাটিক ফ্রিকশনে ছিল, অটো অ্যাডজাস্টিং কন্ডিশনে ছিল, মানে লিমিটিং ফ্রিকশনের আগে পর্যন্ত সে এই এফআর ইকুয়ালস টু এমজি সাইন থিটা হলো লিমিটিং ফ্রিকশন। যেই লিমিটিং ফ্রিকশনটা ক্রস করে যাবে, যখনই লিমিটিং ফ্রিকশনটা ক্রস করে যাবে, তখনই সেটা
স্লাইডিং হতে শুরু করবে। আমরা নেক্সট ক্লাসে এটা আবার একটু আলোচনা করছি।